রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তুর তেজ ঠিক বিকেলের রোদের মতোই ক্ষীণ। আব্বু তার হাত চেপে না ধরলে চলে না। আব্বু রোজ থাকে না সঙ্গে, আজও নেই। এক পথিক চাচার পেছনের রাস্তাটা পার হয়ে দ্রুত রিকশা ধরল। শীতের রোদ, তবুও খাড়া দুপুরের তাপ কড়া। বোরকা হিজাবে আবরণের নিচে ঘামের স্রোত বয়ে যাচ্ছিল তার। ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম ছিল, সেসবে অন্তুর ভালো রকমের বিষেদ আছে। কারণ হিসেবে বলা যায়, তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব। অন্তুর ধারণা, ছাত্রলীগ, যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেওয়া হয়েছে, তারা মূলত পঙ্গপাল। দলবদ্ধ হয়ে চলা ঘাসফড়িংয়ের জাতকে পঙ্গপাল বলে। 10-15 লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘা খানিক জমি ফসলি ক্ষেতকে আক্রমণ করলে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালোভাবেই পরিষ্কার। এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত পরিষ্কারকে বরবাদ করাও বলবে। তাদের কথা কানে নেওয়া উচিত না। ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য বাড়ি। উদ্ভিদকে স্বস্তি দিতে হয়তো পঙ্গপাল সব ফসল ভঙ্গন করে পরিবেশকে ভারসাম্য রক্ষা করে থাকে। অন্তুর ধারণা, বাংলাদেশে ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা, অর্থাৎ বাংলার আবাদি ক্ষেতের জন্য তেমনি একদল পঙ্গপাল সমান। আম্মার কল এসেছে কয়েকবার তার বাসায়, খুব জরুরি কাজ। অন্তু জানে কোনো জরুরি কাজটাজ কিচ্ছু না, কিন্তু ছাত্র নেতাদের মুখ পেটানো মহাবাণী থেকে মুক্তির একটা ছুতো দেওয়ায় সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ। দুপুরের জাজালু রোদে ক্লাস শেষে বাড়ি ফিরে সে অবশ্যই একটি জরুরি কাজ পেল। তাকে দেখতে আসা হয়েছে। প্রায়ই হয় এমন আজকাল। তাতে তার মেজাজ খারাপ হলেও কারো কিছু করার নেই। এটা নিয়ম। মেয়ে যুবতী হলে দেখতে আসা হবে। কিন্তু সমস্যা অন্তুর অন্য কোথাও। পাত্রী দেখতে আসা মানুষদের পাত্রী দেখার পদ্ধতি চমৎকার। অন্তু শুনেছে আগের জমানায় এভাবে দাসী কেনা বেচা হতো। মেহমান মোট 6 জন। পাত্রের মা, ফুফু, বড় বোন, চাচা, ফুফা ও ঘটক। অন্তুকে কোনো রকম বোরকা খুলিয়ে রাবেয়া নিজের একখানা নীল ও গোলাপির মিশেল রঙা শাড়ি পরালেন। গুরুজনেরা বলে গেছেন, পাত্রী দেখাতে শাড়ির বিকল্প নেই। নতুন বউ যেমন হয়, ওভাবেই মেয়েকে পাত্রপক্ষের সম্মুখে হাজির করতে হয়। তাহলে চোখ বিঁধে যায়। তারা আন্দাজ করতে পারে বউ হলে বুঝি এমনই লাগবে। অন্তুর কথা মতো পুরুষ দুজন বারান্দায় অবস্থান নিল, কিন্তু জানালা দিয়ে উকিঝুঁকি দেয়া চলমান। অন্তু এতগুলো অপরিচিত মানুষের সম্মুখে অস্বস্তিতে কাতর হয়ে বসে রইল। নজর স্থির রইল মেঝেতে। প্রথমে কিছু সাধারণত জিজ্ঞাসাবাদ হলো, কিন্তু পাত্রের ফুফু সচেতন নারী। তিনি উঠে এসে চট করেই অন্তুর মাথা থেকে শাড়ির আবরণ সরিয়ে খোপাটা খুলে ফেললেন। এক রাশি সামান্য কোকড়া কোমর ছোঁয়া চুল বিছিয়ে পড়ল পিঠের ওপর। অন্তু তখন রাবেয়ার দিকে তাকায়। রাবেয়া ভয় পান মেয়েকে। তার চেয়েও বেশি সেদিন মেহমানদের সামনে তাকে এতিমের মতো লাগলো। তার কিছু করার নেই, যা হচ্ছে স্বাভাবিক। অন্তুকে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখা হলো। এত রূপসী কনে তাদের ছেলের পাশে পূর্ণিমার চাঁদের মতন ঝলমল করবে ভেবেই তাদের চোখ চকচক করে উঠলেও নিয়ম তো নিয়মই। তারা পর্যবেক্ষণ জারি রাখলো। এই যে অন্তর দুটো ভুবন মাতানো চোখে যে কেউ ঘায়েল। গায়ের রং মসৃণ ফর্সা, চেহারার ওপর ছোটখাটো মানানসই নাকখানা, সুডল থুতনির উপরিভাগে মহান শিল্পীর পেন্সিলের আঁচড়ে তোলা ঠোঁট দুটো। কোনো যুবতীর ক্লান্ত গম্ভীর মুখখানাও বুঝি চোখ জুড়ানো সুন্দর হয়। চুল ছেড়ে দেবার সঙ্গে সঙ্গেই জাদুর লাঠির মতো চিকচিক করে উঠল রূপ। রূপ 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 কথার কোনো গম্ভীর রূপাঞ্জনা। রূপসী সব কন্যাই যে সুহাসিনী। লাজুকলতা হবে তেমন কথা আছে নাকি? কেউ কেউ অন্তর মতো কঠিন সৌন্দর্যের সত্ত্বাধিকারিণীও হবে, যাদের রূপের বিমোহনে ডুবতে গেলে সঙ্গে কাঠিন্যের এক আঘাতও সহজভাবে গ্রহণ করতে পারতে হবে। অন্তর থুতনি ধরে কান গাল মেপে দেখা হলো।
এভাবে অন্তু মার্কেটে গেলে ম্যানিকুইনের শরীরে ঝুলানো থাকা পোশাকগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখে কেনার জন্য। সে তীব্র অপমানিত বোধ করতে লাগলো। দুজন পুরুষ তাকে দেখার জন্য উকিঝুঁকি মেরে চেষ্টার ত্রুটি রাখছে না। আম্মুর উপর ক্ষোভ তৈরি হলো। সে বাধা দেওয়ার আগে তার গাড় আলগা করে দেখা হলো। হাত পা এবং অবশেষে শাড়ি ও পেটিকুট উঁচিয়ে তার পা দেখতে অগ্রসর হলেন পাত্রের মা। এটা বাড়াবাড়ি হলো কিনা বলা যাচ্ছে না, কিন্তু অন্তু এক টানে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন? পাত্রের মা অবাক হলেন রূপবতীর নির্ভেজাল গম্ভীর্যে, এরপর কথাটিতে। তারপর বললেন, ও মা, এ আবার কেমন কথা? মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ নাকি? জি না, অপরাধ নয়, মূর্খতা। আমি কুরবানির হাটের তোলা কোনো প্রজাতি গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত, আকর্ষণীয়, গায়ের রঙলা, মাংস বেশি, হৃষ্টপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন। রাবেয়া বরাবর এই নিয়ে নিশ্চিত থেকে প্রেসার বাড়ান। মেয়েটার মুখের ভাষা কর্কশ। কার মতো হয়েছে তিনি জানেন না। তুমি তো চরম বেয়াদব মেয়ে। কোন দেশি কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না? নাকি কোনো দোষ আছে? বড়দের মুখের উপর এরকম বদমাইশের মতো কথা বলছো? আশ্চর্য মেয়ে তো দেখছি। দেখতে আসছি তো দেখবো না? দেখবেনটা কিভাবে? ঠ্যাঙের কাপড় তুলে মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা? এইভাবে মেয়ে দেখে? তোমার কাছে মেয়ে দেখা শিখা লাগবে না। তুমি শিক্ষিত কিন্তু অসভ্য। এই শিক্ষার কোনো দাম নেই, বুঝলা? মেয়েদের আসল শিক্ষা নরম স্বভাবে। একটা মেয়েকে বউ করে বাড়িতে তুলবো, দেখে শুনে তো নেব নাকি? অন্তু শাড়ির আঁচলটা ভালোভাবে শরীর ও মাথায় জড়িয়ে নিয়ে বলল, দুঃখিত চাচিমা, এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট লোকই বলছি। মেয়ে দেখতে এসে গাল ফেরে মেয়ের দাঁত দেখতে হবে, দাঁত উঁচু নিচু কি আছে কিনা, মাথার চুল টেনে টুনে দেখতে হবে, চুল আসল না নকল, আছে না নেই, বড় না ছোট, গলা বের করে গাড়ের ওড়না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন। এটাই মেয়ে দেখা তো? অথচ বলুন তো, আমি যা যা বললাম তা শুনে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হয়েছে? খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে? আমার কাছে তাই মনে হয়। রাবেয়া অন্তুর দিকে চোখ গরম করে তাকালেন কয়েকবার। অন্তুর অদ্ভুত লাগলো গোটা পরিবেশটা। ঘটক বলল, এই কেমন কথা কও মেয়ে? দেখতে আইলে একটু ভালো করেই দেখে মেয়ে। না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি? না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি? বাড়ির বউ হইবা বলে কথা। অন্তু দীর্ঘশ্বাস ফেলে বড় অনীহার সাথে হতাশ হয়ে জবাব দেয়, বাড়ির বউ হব কে বলেছে? সকল পণ্য এক দাঁড়িতে মাপলে পরিমাণ সঠিক আসবে না। আমি পাত্রপক্ষের মুখাপেক্ষী নই যে পছন্দ না হলে বিয়ে করে নিয়ে যাবে না। আমি এখনো অন্যের মেয়ে, এবং আপনারা আমাদের অতিথি। মেয়ে দেখার আয়োজনে রীতিমতো আমাকে যথেষ্ট অপমান করে ফেলেছেন। আমি দুঃখিত। এই বাড়িতে আপনাদের পছন্দসই কোনো পাত্রী নেই। পাত্রের মা অন্তুর মায়ের উদ্দেশ্যে তাচ্ছিল্যের সাথে মুখ বিকৃত করলেন, আপা, সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন, আদর্শ শিখাইতে পারেন নাই। এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাবুদ জানে। আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহই ভালো জানে। অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না। এই মেয়ে তোমারে অপমান করছি মানে? অপমান কই দেখলা? অন্তু দীর্ঘশ্বাস ফেলল, নেই, অপমান নেই। আমার ভুলভাল অসুস্থ মনোভাব। যাই হোক, আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয়, আমি বরাবরই অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে। ক্ষমা করবেন এই বেয়াদবকে। অন্তু উঠে চলে যায় সেখান থেকে। এরকম ঘটনা প্রথম নয়। তার ভালো বদনাম আছে পাড়ায় এ নিয়ে। একবার একদল দেখতে এলো। অন্তুর সামনেই ঘটক দেনা পাওনা মেটানো শুরু করলো। অন্তু হিসেব মেলাতে গিয়ে একটু হিমশিম খাচ্ছিল। বিক্রির নিয়ম না হয় কিছু কেনার বিনিময়ে কিছু অর্থ দেয়া, কিন্তু যৌতুকের ব্যাপারটা কোন সূত্রের মধ্যে পড়ে?
একজন বাবা 20-25 বছর ধরে খাওয়া পড়া সহ সমস্ত শখ আহ্লাদ মিটিয়ে বড় করা মেয়েটাকেও দেবে, এবং সেই আবার মেয়ের সঙ্গে অর্থ দেবে? কিছু বিচক্ষণ মানুষ অবশ্য অন্তুর এই দ্বিধা শুনলে একটু চোখ গরম করে বুঝিয়ে বলতো যে এই যে অন্তু পরের ঘরে যাবে, চিরকাল খাবে, তার বিনিময়ে কিছু পয়সা তো দিতেই হয় অন্তুর বাপের। অন্তু তখন কি বলতো? সে বোধহয় বলতো, তাহলে ছেলেটার সঙ্গে কিছু পয়সা দিয়ে তাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন, আমি কামাই করে খাওয়াবো, সে শাড়ি গহনা পরে ঘর সামলাবে, রাতে আমি কর্মক্ষেত্র থেকে ফিরলে আমার পা দুটো টিপে দিবে। অন্তুর এই মনোভাব রটলে সে হয়তো শুধু পাড়া না, অঞ্চল বা জেলায় বদনাম হয়ে যেত। সমস্যা জটিল। রাবেয়া অন্তুর রুমে এলেন মিনিট 20 পরে। বুঝা গেল খুব কষ্টে পরিস্থিতি সামলে মেহমান বিদায় করে এলেন। অন্তু জিজ্ঞেস করলো, গেছে তারা? রাবেয়া থাপ্পড় তুললেন। একটা থাপ্পড় মারবো, বেয়াদব মেয়ে। দিন দিন বেলাজ হয়ে যাইতাছো নাকি? বেশি লাই দিয়ে ফেলতেছি নাকি আমি? আর কয়টা পাত্রের সামনে আমার মান ইজ্জত নষ্ট করবি তুই? মা হিসেবে তোকে পার করতে চাওয়া কোনো হক নেই আমার? পাড়ার লোকে একের পর এক কথা বলতে ছাড়তেছে না প্রতিদিন। সে সবই তো শুনতেছি। তুই পরিস্থিতি বুঝবি কোনোদিন? বেকায়দায় মেয়ে লোক জন্মাইছে আমার পেটে। অন্তু দীর্ঘশ্বাস লুকিয়ে হাসলো। আম্মা, তোমার তো সব সময় আমার উপর অভিযোগ থাকে। ধরে নিয়ে আসো এসব মূর্খ ছোট মন মানসিকতার লোকদের। তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়বো আমি? আব্বু তো বলে না বিয়ের কথা। তুমি কেন কান দাও মানুষের কথায়? আব্বু এজন্যই বলে তোমার বিবেকে ইমপ্রুভমেন্ট দরকার। তোর বিবেক কাজ লাগা, তা লাগালেই তো মিটে যেত সব। এ দিয়ে কতগুলোর সাথে এমন হইল। পাড়ার লোকে খুব ভালো কয় এতে, তাই না? ভার্সিটিতে পড়াচ্ছি, তা নিয়ে কত কথা শুনলাম। এখন বিয়ে করাচ্ছি না, তা নিয়েও লোকে কানাঘুষা শুরু করেছে। এই যে এসব আচরণ করিস, লোকের কানে যায় না? তোর বাপ তো শিক্ষিত অন্ধ, তার আর কি? টেবিলের উপর বই খাতা ছিটানো। শাড়িটা খুলে গোসলে যাওয়া দরকার। সেসব ফেলে সে আম্মুর গা ঘেঁষে বলল। সেসব ফেলে সে আম্মুর গা ঘেঁষে বসে বলল, আম্মু, তুমি 2 দিন না খেয়ে থাকো, কেউ তা নিয়ে আলোচনা করবে না। আর এক মুঠো ভাত নিয়ে তোমায় সান্ত্বনা দিতে আসবে না। কিন্তু যখন তুমি কিছু উন্নতি করবে, সেটাই কেবল মানুষের খোঁচা মারা আলোচনার বিষয় হবে। তাহলে যেই মানুষেরা তোমার কষ্ট আলোচনা করে না কিছু দেবার বয়ে, তাহলে তোমার উন্নতির পথে তাদের আলোচনা তোমার কান ছুবে কেন? রাবেয়া বেগম স্বর নরম করে একটু অসহায়ের মতো বললেন, তোর আর তোর বাপের এত বাড়ি কথা আমি বুঝি না। তুই এত বুঝোস কেন অন্তু? মেয়ে মানুষের এত মুখরা হতে নেই। সমাজে কথা হয়, বুবার কোনো বিপদ থাকে না, চুপ থাকলে নাজাত। সোজা হয়ে দাঁড়ায় অন্তু। চোখে মুখে দ্যুতিময় দৃঢ়তা ফুটে ওঠে তার। গামছাটা গাড়ে ঝুলিয়ে গভীর এক শ্বাস টেনে হাসে সে। আমার নাজাত চাই আখিরাতে। বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা, যেখানে জীবনটাই টানাপূরণের এক সমষ্টি মাত্র। এখন বিয়ে নাও যদি করিস, পরে করবি তো? বিয়ের লোক মেয়ের বাড়ির আশেপাশে খোঁজ করে। তোর আশেপাশের লোক তোর ব্যাপারে কি বলবে? অন্তু একটু হাসলো। সেটা বাবার প্রশ্নই উঠছে না। যেখানে আমি তেমন কোনো করেই যাব না, যারা আমার চরিত্রের সার্টিফিকেট নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবে। শোন অন্তু, মেয়ে লোকের ঠান্ডা মেজাজের নরম হতে হয়। এত কথা, এত যুক্তি, এত প্রতিবাদ। তুই বুঝিস না এইসব বিপদ আনে খালি। এইসব কি লেখাপড়া থেকে আসতেছে? আমি কি এত দূর তোরে লেখাপড়া করাইয়া ভুল করছি? কিছুক্ষণ চুপ থাকে অন্তু, আরো খানিকটা মুচকি হেসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে অন্তু থেকে অ্যাডভোকেট মেহজাবিন আরমিন অন্তু হতে এমন বহু চড়াই উতরাই পেরোতে হতে পারে। একজন আইনজীবীর জীবন মুখ বন্ধ আর নির্ঝঞ্ঝাট হতে পারে না। আম্মা, তুমি এটা মেনে নাও। সব ঠিক লাগবে দেখবে। এখন যাও, ভাত বাড়ো। চরম খিদে আমার পেটে। আমি গোসল দিয়ে আসি।
সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ। সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল। মাস খানেকের ছুটির পর ক্লাস শুরু ভার্সিটিতে। আজকাল ঘন ঘন ছুটি চলে। দেশের পরিস্থিতি ভালো না, চারদিক উত্তাল। দ্রুত উঠে ফজরের নামাজ কাজা আদায় করে রান্নাঘরে উকি দিল অন্তু। রাবেয়া রান্না করছেন। কিছু খাওয়ার আছে নাকি আম্মু? রাবেয়া ঘেমে একটু কাহিল হয়েছে, কিন্তু অন্তুকে কখনো রান্নাঘরে ডাকা হয় না। আমজাদ সাহেব বলেন, লেখাপড়া করা মেয়েকে সংসারে যুক্ত করতে নেই। লেখাপড়া ও সংসার দুটোই একক বিষয়, দুটো একসঙ্গে হয় না। হয় শুধু লেখাপড়া করতে হয়, নয়তো সংসার। রাবেয়া শাড়ির আঁচল তুলে কপাল মুছে বললেন, তোর আব্বুর কাছে বারান্দায় যা, দেখ মুড়ি চানাচুর দিছি, চা দিছি, বিস্কিট আছে, যা। অন্তু দরজার ধারে ঝুলে দাঁত বের করে হেসে বলল, ডু ইউ নিড এ হেল্পিং হ্যান্ড মম? আই কুড বি দ্যাট, ইফ ইউ ওয়ান্ট। সেইটা আবার কি? কি বলতেছিস? খাঁটি বাঙ্গাল নারী, মানে আপনার রান্নায় আমার কোনো সাহায্য লাগবে কিনা? চুপচাপ বারান্দায় যা, জ্বালাস না আমারে এখন। আমজাদ সাহেব পারলে খবরের কাগজে ঢুকে যাবেন, কিন্তু পারছেন না বলে তখনও তাকে বারান্দায় পাওয়া গেল। লুঙ্গি ও ফতুয়ার উপর একখানা গিয়ারঙ্গা শাল জড়িয়ে খবর পড়ছেন। অন্তু পাশে বসে জিজ্ঞেস করে, কি দেখছো এত মনোযোগ দিয়ে? আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন, সেই গ্রেফতার, বাসে আগুন, হরতাল। বলতে বলতে অন্তুর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, নে ধর। এত রাত জাগতে বলে কে? বলি সন্ধ্যায় পড়তে বসবি। চোখ মুখের কি হাল হয়েছে? আজ থেকে আমি বসবো পড়ার টেবিলে। আমি এখনো বাচ্চা নেই আব্বু, আমি ভার্সিটিতে পড়ি। তো এই বয়সে আমি পড়বো, তুমি পাশে বসে থাকবে, দেখতে ভালো লাগবে না। আমজাদ সাহেব বাড়ি মুখে তাকালে অন্তু বলল, তুমি আমায় রাস্তায় পাঠাও একা, আর ঘরে পড়ার টেবিলে পাশে বসে থাকবে? দরকার নেই। কোনো দরকার নেই। একা পথ চলতে পারলে অন্তু একা পড়তেও জানে, বুঝলে? আমজাদ সাহেব হেসে ফেললেন। অন্তু হাসল না, চোখ ছোট ছোট করে বসে রইল। নভেম্বরের সকালের ঠান্ডা ঝিরঝিরে হাওয়া, সঙ্গে আব্বু বসা। অন্তু বুক ভরে শ্বাস টানে। তার মনে হয় এই জগতে সবচেয়ে সুখী মেয়েটা নিঃসন্দেহে সে। এই জীবনের চাওয়া পাওয়া এখানেই ফুরায়। আমজাদ সাহেব বরাট গলায় একটু দমকে বললেন, টুস্ট নে। গলা দিয়ে খাবার নামতে চায় না? চাটুকু শেষ কর। মুড়ি চানাচুর খালি পেটে খাওয়ার দরকার নেই। চাদর আনিসনি কেন? ঠান্ডা লাগছে না? নিজের শালটা খুলে অন্তুর গায়ে জড়িয়ে দিলেন। অন্তুর সাহস হলো না আপত্তি করার। সকাল সকাল দমক খাওয়া ভালো না। এরপর আপন মনে একটু হাসেন আমজাদ সাহেব। মা বলতো, ও আমজাদ, যার শরীরে মাংস লাগে না, তার মাথায় পড়ালেখার ছাই ঢুকবো? আয় তো, পাকা আম আনছে তোর আব্বায়, দুধ ভাত মাখাইছি, আয়, পরে পড়বি। দাদিকে অন্তু দেখেনি। আব্বু অন্তুকে পেলে মাঝে মধ্যেই আনমনে মায়ের স্মৃতিচারণ করে। কে জানে অন্তুর ভেতরে তিনি মা দেখেন। অন্তু নজর লুকিয়ে আব্বুর দিকে তাকিয়ে থাকে। গম্ভীর এই মানুষটা যখন কদাচিৎ অল্প হাসে, সৌম্য পৌর চেহারায় কি চমৎকার জ্যোতি ফুটে ওঠে। ওই মেহেদি দেওয়া দাড়ির নিচে চকচকে সাদা দাঁতের মসৃণ হাসি। অন্তুর বুকে কাঁপন ধরে যায়। এই মানুষটাকে ছাড়া সে কোনো মুহূর্ত কল্পনা করার সাহস রাখে না। আব্বুকে ছাড়া থাকতে পারবে না বলে অন্তু দূরে কোথাও অ্যাডমিশন নেয়নি। তবুও তার ইচ্ছে ছিল। আমজাদ সাহেব দিতে দিলেন না। কেন তা জানা নেই। সমস্যাটা অন্তুর মতো কিনা বলা যাচ্ছে না। আমাকে আজ নামিয়ে দিয়ে যাবে একটু ভার্সিটিতে? আমজাদ সাহেব টান করে দৌড়ে খবরের কাগজের পৃষ্ঠা উল্টে বললেন, তোর ভার্সিটি সেই 10টায়। আমি 8:30টায় ট্রেন ধরবো। একটু পরেই বের হব। রিকশা ঠিক করে দিয়ে যাব। খেয়ে দেয়ে আরামে যাবি। কথা বলতে বলতে আমজাদ সাহেব গম্ভীর মুখে হাত বাড়িয়ে অন্তুর কপাল ছুলেন। কিছু লেগে আছে, তা সযত্নে মুছে বাড়ি গলায় বললেন, সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে? ক্লাস টেস্ট চলছে, খুব তাড়াতাড়ি ডেট পড়বে মনে হয়। ঠান্ডা প্রায় ভালোই পড়েছে। নভেম্বর চলছে। এত সকালে গোসল করলে ঠান্ডা লাগতে পারে, কিন্তু না করলে প্রেশার হাই হবে। অন্তু আব্বুর পানি গরম করে দিল। ফতুয়াটা ইস্ত্রি করে একটা বুতাম লাগালো।
খাওয়া শেষ করে আমজাদ সাহেব তৈরি হলেন। হলদেটে সাদা ফতুয়া, সাদা পায়জামা পরলেন। হাতে সেই সিলভার রঙা ক্যাসিনি ঘড়ি লাগিয়ে সামান্য একটু আতর ব্যবহার করলেন। বসার রুমে অন্তু তার চামড়ার স্যান্ডেলখানা মুছে দিয়ে দাঁড়িয়েছিল। আমজাদ সাহেব বেরিয়ে যাবার সময় পিছু ডাকে অন্তু, আব্বু। অন্তুকে দেখতে লাগলো অসহায়, ভীতু কোনো শিশুর মতো। আমজাদ সাহেব সামান্য হাসেন তা দেখে। কয়দিন থাকবে ওখানে? 2 দিন, দেরি হবে হয়তো। শোন, ক্লাস শেষ করে কাজ না থাকলে সোজা বাড়ি ফিরে আসবি। কোথাও দেরি করবি না। অন্তু আস্তে করে মাথা নাড়ে। হুম। আমজাদ সাহেব দ্রুত বেরিয়ে গেলেন। ট্রেনের সময় হয়ে গেছে। অন্তু ভার্সিটির জন্য প্রস্তুত হতে হতে রিকশাওয়ালা এসে হাঁক ছাড়লো। অন্তু মামুনি, আসো গো। আমি আসতে দেরি করি নাই তো? অন্তুর তৈরি হওয়া বলতে কালো বোরকা আর তার উপরে কালো ওড়নার আবরণ। শুধু হাত পা ও তার তীক্ষ্ণ ডাগর চোখ দুটো দৃশ্যমান থাকবে। তৈরি হয়ে বেরিয়ে গিয়ে সে মুচকি হেসে বলল, না কাকা, দেরি হয়নি, যথেষ্ট সময় আছে, চলুন। ভার্সিটির সামনে গিয়ে রিকশা থামে। ভার্সিটির রাজনৈতিক পরিস্থিতিও দেশের মতোই অস্থির কিছুটা। দেশটা এক হিসেবে ভালো চলছে। রোজ খুন, গুম, কারাবরণ অবিরাম। থামাথামি নেই। সরকারের ক্লান্তিও নেই। খুব পরিশ্রম করছে দেশটাকে নিজের মতো চালাতে। মানুষ একটু দুশ্চিন্তায় আছে অবশ্য, তবে সরকার ভালো আছে। সে তার মন মতো দেশ চালাচ্ছে। কেউ ভয়ে বিরোধিতা করে না। করলে কারাগার করলে কারাগার নেহাত কম নয় দেশে। অস্ত্র এবং দেশপ্রেমিক সৈনিকের সংখ্যাও বেশ। ভার্সিটির ফটকের উপর বড় বড় অক্ষরে লেখা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিনাজপুর বাসেরহাট থেকে খুব বেশি দূরে নয় অন্তুদের বাড়ি। হলে থাকার প্রয়োজন পড়ে না তার। ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরটা তার প্রিয় জায়গা। সেদিন জায়গাটি পার করার সময় কেউ ডাকলো পিছন থেকে, জুনিয়র। 6 জন যুবক। অন্তুর সিনিয়র। সামনের জন চেনা চেনা, হয়তো আগে দেখেছে অথবা না। সে এগিয়ে এসে হাতের সিগারেটটা অন্তুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, একটা টান দাও। অন্তু একটা দীর্ঘশ্বাস ফেলে হাতে নেয় ওটা। তার একটি দোষ আছে, সে নিজের ভিতর আর বাহির আলাদা করতে পারে না। যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসা যায়, কিন্তু তার সেই দক্ষতা বা অভিজ্ঞতা নেই। সিনিয়রদের প্রতি তার বিদ্বেষ পুরনো। তা সেদিন বেরিয়ে এসেছিল ভুলক্রমে। অন্তু আধ খাওয়া সিগারেটটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলেছিল, টান না হয় দিব একটা, কিন্তু এতে ফজিলতটা কি? পাখির মতো চঞ্চল দৃষ্টি লোকটার। অন্তুর চোখে চোখ গেঁথে হেসে উঠল সে। ফজিলত? এই যে আমি তোমারে টান দিতে বলতেছি, এর চাইতে বড় ফজিলত বা হাকিকত কিছু নেই, সিস্টার। আর জরুরি তো মোটেই না যে সব কিছুতেই ফজিলত থাকবে। এক টান মারো, স্বাদ ভালো। বেনসন অ্যান্ড হেজেস। অন্তু যথাসম্ভব শান্ত ও বিনয়ী স্বরে বলল, কিন্তু আপনি টান দিতে বললেই দিতে হবে, তা কেন? সিগারেটে অভ্যস্ত নই আমি। এটা আমার সংস্কৃতিও নয়। অবাক হলে মানুষের চেহারা থমকে যায়। কিন্তু অবাক হয়ে লোকটা হাসলো। হাসার সময় তার গা দুলে উঠল। ভঙ্গিমাতে বেপরোয়াপনা। তবুও এক টান মারো দয়ালের নামে। অন্তু দু একবার আশেপাশে তাকায় বোকার মতো। কেউ আসার নেই বোধহয় তাকে বাঁচাতে। এর অবশ্য কারণ আছে। মানুষের দৃষ্টিকোণ থেকে সে কোনো বিপদে পড়েনি, কিন্তু তারা এসে অন্তুর পক্ষে এবং সামনের জন্য বিপক্ষে কথা বললে যা হবে সেটা বিপদ। হিজাবের আড়ালে অন্তুর শরীরটা দু একবার ঝাঁকুনি খেল। এদের চেহারার আধিপত্য ও অঙ্গভঙ্গি স্পষ্ট ভীতিকর। তবুও সে পরিষ্কার গলায় বলল, তবু কেন? পিছন থেকে কবির বলে উঠল, কারণ আমরা সিনিয়র। এরপর আর কোনো ফজিলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবা। ঠিক বলি নাই ভাই? পিছনের ছেলেরা হাসলো। সে বলল, আলবাত সহি কথা বলেছিস। তুই আমার লোক হয়ে ভুল কথা বলতেই পারিস না, কইবরা। এইটুকু কনফিডেন্স রাখা উচিত তোর। অন্তুকে বলল, মারো টান। আর একটু হলে তো সিগারেট শেষ হয়ে যাবে। ছাই জমতেছে। সিগারেট অপচয় করা ভালো কথা না। 16 টাকা দিয়ে কিনছি। বেনসন অ্যান্ড হেজেস, খুব ভালো। আপনাদের সিনিয়র লাগছে না। সিনিয়রদের আচরণ এমন হবে না।
সে ভ্রু নাচিয়ে বাহবা দিয়ে অন্তুর মুখের উপর অনিষ্টভাবে ঝুঁকে এলো। কেমন হবে সেইটা তুমি জানাবা ডিয়ার। অন্তু গিনায় মুখটা পিছিয়ে নেয়। ভুক ভুক করে গন্ধ আসছে তার মুখ থেকে। মদ ও চুরুট সহ গাম, পারফিউম ইত্যাদি মিশে অসহ্য গন্ধ। অন্তু এই পর্যায়ে বিনয় হারিয়ে মুখ শক্ত করে বলে ওঠে, জানাতেই পারি। শিক্ষার বয়স হয় না। বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। কবির কিন্তু সহৃদয় ব্যক্তি। সে সমাধান করলো, হুঁশিয়ারি করতেছ, সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ, মারা পড়বে। মেয়ে, কবে ভর্তি হয়েছ? কে বড় কে ছোট বিষয়টা বুঝে উঠতে পারোনি মনে হচ্ছে। অন্তু হাসলো। কুকুর ছোট হোক বা বড়, তাকে কুকুর বলার সৎ সাহসটুকু থাকা অবশ্যই ভালো গুণ। কি বলেন সিনিয়র সাহেব? কথাটা অন্তু গাড় বাঁকা করে তাকিয়ে থাকা সেই সিগারেটওয়ালা লোকটার দিকে তাকিয়ে বলল। কবিরের খুব হাসি পেয়েছিল ছোট্ট মেয়েটার দুঃসাহসের ওপর। বড় ইচ্ছে করছে নেকাবটা টেনে ছিঁড়ে ফেলতে। ফেলাও উচিত। মেয়েটা বেয়াদব। সেই লোক ভ্রু কিঞ্চিত জড়ায়, যা খুব সূক্ষ্ম। তার খুব আনন্দ লাগছে। নতুন ধরনের অভিজ্ঞতা এটা। তাদের সামনে কেউ তো কথা বলে না। মেয়েটা নিশ্চিত তাকে চেনে না। অন্তু আবার বলল, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে ডেকে সিগারেট টানতে বলা, পানির বোতল ভরানো, জুতো পরিষ্কার করানো, আজে বাজে কথা চিরকুটে লিখে তা অন্যকে দেয়ানো, হ্যারাস করা, হুমকি দেয়া, হলে ডেকে নেওয়া, এসব আপনাদের কাছে সিনিয়রের সংজ্ঞা? অথচ আমি যেই বই থেকে সিনিয়রের সংজ্ঞা পড়েছিলাম, সেখানে লেখা ছিল সিনিয়র হলো শিক্ষক, যে জুনিয়রকে আদব শিখাবে, শিষ্টাচার বুঝাবে, একটা ভুল করলে ভুলটা ধমক দিয়ে শুধরে দেবে, কোনো প্রয়োজনে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লেখা ছিল। সেই বই আপনাদের হাতে পড়েনি। দুঃখজনক। মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন। ভুল বলিনি আমি নিশ্চয়ই। সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিষে ক্লাসের দিকে এগিয়ে গেল। ছেলেগুলো অন্তুকে ধরতে গেলে সে বাদ সাধলো। ওহো বয়েজ, কুল কুল। চিনিস তোরা মালটাকে? মালটা তো একদম আলাদা রে, সবার চাইতে আলাদা। তার সাথে খেলাটাও হবে একদম আলাদা। শালার রাজনীতিতে আসার পর কত ভদ্রলোক হয়ে গেছি আমি, বাবা যায়। আমাকে চিনেনি মনে হয়, পাত্তাই দিল না। ছে। আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকালো। কুকুর বলেই খালাস হয়ে গেল জুনিয়র। পেটে যে কুকুরের ভীষণ খিদে সেটা খেয়াল করলে না? নট ফেয়ার। নো, দিস ইজ নট ফেয়ার। হুট করেই আবার আসমান থেকে চোখ নামিয়ে গাল নাড়লো দুদিকে। ছে, উহ কি তেজ। আমি ডিস্টার্ব রে। সিগারেটটা সে তুললো, সেটা কবিরকে দেখিয়ে বলল, রেখে দে এটা যত্ন করে। পাখি শিকার করার পর একবার করে এটাকে দেখবো, আর তাই বলে আমার সাথে এভাবে? এও আমাকে চেনে? চেনে রে আমাকে। সামনে ইলেকশন, নিজেকে বাঁচিয়ে চলতেছি, তাতে দেখতেছি মেলা লোক ওই রঙ্গ তামাশা দেখিয়ে চলে যাচ্ছে। এইটা কি ঠিক হচ্ছে বলতো? ইলেকশন তো শেষ হবে তাই না, এরপর কি হবে তা ভাবছে না কেন এরা? উন্মাদের মতো হাসলো সে। ভার্সিটি চত্বরে লোকজন কম এখন। ক্লাসের ফুল টাইম চলছে। লোক থাকলেও তার যায় আসার কথা নয়। যে পাশ কাটাচ্ছে সালাম ঠুকে যাচ্ছে তাকে। সে আবার তাকালো অন্তুর দিকে। অন্তু ততক্ষণে ঢুকে পড়ছে সমাজবিজ্ঞান বিভাগের বিল্ডিং এ।